বিরোধী দলের রাজনীতি করাটা এখন একটা অপরাধ। আপনার এই ভোটের সেন্টার থেকে প্রাপ্ত তথ্য কিংবা প্রার্থীদের প্রাপ্ত ভোট আর নির্বাচন কমিশন থেকে ঘোষিত ভোটের তথ্য মিলছে না। সংস্কারের দাবিতে প্রয়োজনে আমরা এই ছাত্রদের পক্ষে আমরা রাজপথে নামবো। আওয়ামী লীগ সরকার থেকে নামানোর জন্য আন্দোলন করছি, তার মানে আওয়ামী লীগ আমার শত্রু না। দেশ এবং দেশের বাইরে যারা যে অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে সাধুবাদ জানিয়ে শুরু করছি দ্য নিউ ন্যাশন প্রেজেন্টস ফেস টু ফেস। আজকে প্রতিবারের মতো ফেস টু ফেসে আপনারা জানেন বিভিন্ন ধরনের দেশের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন অনুসন্ধান এবং পর্যালোচনা নিয়ে আজকে কথা বলার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট এবং সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা। সো মাচ। প্রতিবারের মতো ভাইয়া আপনারা দেখে আসছি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনারা কথা বলেন, বিভিন্ন ধরনের সমাধানের রাস্তা খোঁজেন। ওই জায়গা থেকে আসলে জানার চেষ্টা করছি রাজনৈতিক কার্যক্রম কেমন চলছে। এখন দেশের বিরোধী দলের রাজনীতিতে একটু স্থবিরতা চলছে, কারণ বিরোধী দল সম্মিলিতভাবে আমরা 7ই জানুয়ারি নির্বাচনের আগে তো একটা ধারাবাহিক আন্দোলনে ছিলাম এবং সেই আন্দোলনে আমাদের যে একটা বড় কর্মসূচি ছিল 28শে অক্টোবর, সেই কর্মসূচিতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একটা তাণ্ডব চালিয়েছিল। বিরোধী দলের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল এবং অনেককে আপনার বলা চলে জোর জবরদস্তি করে নির্বাচনে নিয়েছে। তারপরে তারা একটা সাজানো নির্বাচন করেছে এবং নির্বাচনের পরে নির্বাচনের পূর্ববর্তী ধকল যে বিরোধীদের মামলা হামলা, এটাকে জামিন নেওয়া এবং আবার নেতাকর্মী যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটু ঘুরে দাঁড়ানো, এই সমস্ত বিষয় নিয়ে এখন বিরোধী রাজনৈতিক দলগুলো সবাই একটু সাংগঠনিকভাবে তাদের কার্যক্রমকে কিভাবে শক্তিশালী করা যায় এবং আন্দোলনটাকে আবার পুনরায় কিভাবে সংগঠিত করা যায় সেই দিকে কাজ করছে। বিরোধী দলের রাজনীতি করাটা এখন একটা অপরাধ। তারপরেও মানে শত প্রতিকূলতার মধ্যেও তো মানুষ একটা অনুকূল সময় তৈরি করার জন্য কাজ করবে। রাজনৈতিক দল হিসেবে আমাদের এখন যে লক্ষ্য সকল বিরোধী দলের যে কোনো মূল্যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র ফিরিয়ে আনা, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নির্বাচনের আগে 7ই জানুয়ারি নির্বাচনের আগে বেশ খোলাসাভাবেই আমার বলতে হয় যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আপনারা যেটা বলছেন আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ওই জায়গা থেকে কিন্তু আসলে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনকে একটা সময়ে সমর্থন করেছিলেন। আপনাদের ওই জায়গায় কিন্তু আসলে খুব একটা, আপনাদের বলতে আপনাদের অঙ্গ সংগঠন বা সাপোর্টিং যেসব উইংস গুলো রয়েছে তারা কিন্তু এটাকে আসলে খুব একটা পজিটিভলি দেখে না। ওই জায়গা থেকে আপনারা এখন কেন আসলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতি আপনাদের এই হোপটা আসলে কিভাবে বাড়লো? একটা সময় তো ছিল না। আমরা কিন্তু বিশেষ করে বরাবরই অপোজিশনের পক্ষ থেকে পরিষ্কার দাবি জানিয়ে আসা হয়েছিল যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই গত 53 বছরে বড় একটা ঐক্যমতের জায়গা ছিল যে বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হবে। সেখানে সব দল একমত হয়েছে যে ওকে, নির্বাচনের আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করে তাদের অধীনে একটা নির্বাচন পরিচালনা করবে। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি, এটা যারাই ক্ষমতায় থাকে, সেটা এখন আওয়ামী লীগ আছে, তার পূর্বেও যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই করেছে এবং ক্ষমতায় একবার গেলে তারা ক্ষমতার চেয়ারটা ছাড়তে চায় না, যার ফলে তারা রাষ্ট্রযন্ত্রকে ম্যানিপুলেট করেও কিন্তু আবার ক্ষমতায় থাকতে চায়। যেখান থেকেই কিন্তু এই সুষ্ঠু নির্বাচনের জন্য এই কেয়ারটেকারের দাবিটা এসেছিল। তো এই যে বিরোধী দল 14 সালে নির্বাচন বয়কট করে 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 18 সালে যদি আপনার একটা ভালো নির্বাচন হতো তাহলে কিন্তু সরকারের প্রতি একটা আস্থা তৈরি হতো এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটা হয়তো আসতো না। কিন্তু 14তে বর্জন করে 18 সালে দলীয় সরকার অধীনে অংশগ্রহণ করে কিন্তু বিরোধী দল দেখিয়েছে যে কোনোভাবেই দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, যার ফলে 24-এ আমরা একই স্ট্যান্ডে ছিলাম যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই নির্বাচন হতে হবে। যার ফলে কিন্তু আমরা এই নির্বাচন যখন সরকার দাবিকে উপেক্ষা করে তারা একতরফা নির্বাচন করেছে, আমরা কিন্তু সেই নির্বাচন বর্জন করেছি এবং বিরোধী দলের এই বর্জনের আহ্বানে আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই নির্বাচনে আপনার দেশের মধ্যে এমনকি আমাদের বিদেশি বন্ধুরা, সরকারের ঘনিষ্ঠজনরা বলছে
যে 5 থেকে 7% বেশি লোক ভোট দিতে চায়। তাহলে বিরোধী দলের আহ্বানে প্রায় 90 থেকে 95% মানুষ এই নির্বাচন বর্জন করেছে। এমনকি নির্বাচনের পরের স্থানীয় নির্বাচনগুলো যদি দেখেন, এই যে আপনার 4 ধাপের উপজেলা নির্বাচন হয়ে গেল, যেখানে উপজেলা নির্বাচনগুলো স্থানীয় নির্বাচন, স্থানীয়ভাবে সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত, সেই নির্বাচনও কিন্তু বিরোধী দল বর্জন করছে। সেখানেও কিন্তু ভোটের চিত্র একই, যদিও ভোটের একটা রেশিও দেখানো হচ্ছে এবং অনেক জায়গায় আপনার এই ভোটের সেন্টার থেকে প্রাপ্ত তথ্য কিংবা প্রার্থীদের প্রাপ্ত ভোট আর নির্বাচন কমিশন থেকে ঘোষিত ভোটের তথ্য মিলছে না। আপনার নিজের দল গণ অধিকার পরিষদ কি মনে করেন, মানুষের মানে সাধারণ জনগণের ভরসা আপনার কতটুকু আসলে এই সময়ের মধ্যে আসলে রপ্ত করতে পেরেছেন? প্রতিকূল সময়ের মধ্যে আমরা বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করেছি 2021 সালে, গণ অধিকার পরিষদ। এবং গণ অধিকার পরিষদটা কোথা থেকে আসলো বা এর উত্থানটা কিভাবে, আমরা 2018 সালে ছাত্রদের দীর্ঘদিনের আপনার দাবি কোটা সংস্কারের বিষয়ে আন্দোলন করেছিলাম এবং এই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সারা দেশে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর কাছে আমাদের একটা সম্পৃক্ততা এবং সমর্থন তৈরি হয়েছে এবং দেশের অন্য শ্রেণীর মানুষের কাছে আমাদের একটা আকর্ষণ প্রতিবাদী। এবং ওই আপনার কোটা সংস্কার থেকে তখন যে একটা স্লোগান উঠেছিল যে রাষ্ট্র সংস্কার দরকার, এইটা মানুষ খুব ইতিবাচক ভাবে নিয়েছিল যে এখন তরুণদেরকে রাজনীতিতে আগায় আসা উচিত। এই যে আমাদের বয়োবৃদ্ধদের অ্যানালগ যুগের রাজনীতি, এই রাজনীতিতে বাংলাদেশ চলতে পারে না। এবং 2018 সালে পরে 19 সালে ডাকসু নির্বাচন হলো। ডাকসুতে আমরা মূলধারার ছাত্র সংগঠনের বাইরে একেবারেই একটা সাধারণ ছাত্র সংগঠন থেকে অংশগ্রহণ করে আমরা প্রায় 11 জন জয়লাভ করেছিলাম। যদিও সেই নির্বাচনকেও আপনার ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল, তারপরে ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে আমাদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছি। আমরা কাজ করেছি শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের একটা ব্যাপক জনসমর্থন আমরা পেয়েছি, যার ফলে আমরা এই দলটা গঠন করেছি। এবং বাংলাদেশটা শুধু আমার মনে হয় বিশ্বের ইতিহাসে আছে ঘটনা, এরকম নাই সেটা না, কিন্তু খুব কম ঘটনা যে একটা ছাত্র আন্দোলন থেকে ছাত্র আন্দোলনের নেতারা একটা দল গঠন করেছে এবং সেই দলটা শুধু ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে না, সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা দল গঠন করেছে। অর্থনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন করতেন? আপনি বললেন যে আপনাদের এই সুযোগ যদি আপনারা পেতেন, আপনারা বড় পরিসরে কাজ করেন। ধরেন এটা আমাদের ইন ফিউচারে আমি কোনো কথা বললাম, আপনার ইকোনমিক ক্রাইসিসের আপনি কথা বলতেছেন, পলিটিক্যাল ক্রাইসিসের কথা আপনি বললেন, অনগোয়িং প্রোটেস্টের কথা আপনি বললেন, আপনাদের বিভিন্ন হ্যারাসমেন্টের কথা বললেন। ওই জায়গা থেকে আসলে জানতে চাচ্ছি, ধরেন আপনার হাতে সেই ক্ষমতাটা রয়েছে, গণ অধিকার পরিষদেরই রয়েছে, ইকোনমিক ক্রাইসিসকে কিভাবে সমাধান করতেন? বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি এবং আপনার আমদানি নির্ভর কান্ট্রি। তো সেই ক্ষেত্রে আমাদের যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে মুসুর ডাল, চাল বাইরে থেকে আপনার আমাদের আমদানি করতে হয়, সেখানে ডলার সংকট, একটা বৈদেশিক মুদ্রার সংকট আমাদের একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যে আপনার রপ্তানি, বিশেষ করে রপ্তানির জায়গা থেকে ধরেন গার্মেন্টস কিংবা আরো যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, সেগুলো রপ্তানি করে যে পয়সাটা আমরা আনি এবং এর পাশাপাশি আমাদের যে শ্রমিকদের পাঠানো রেমিটেন্স, সেটা কিন্তু এখন হুন্ডির পথে আসায় ডলার জমা হচ্ছে না। এবং এই রপ্তানির ক্ষেত্রেও আন্ডার ভয়েসিং, আপনার ওভার ভয়েসিং করে আপনার দেখা যায় ব্যবসায়ীরাও টাকা কিন্তু বাইরে রেখে দিচ্ছে, যার ফলে কিন্তু আপনার চতুর্দিক থেকে আমরা বৈদেশিক মুদ্রার থেকে একটা বঞ্চিত হচ্ছি। এখন সরকার যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার না, সে একটা সিন্ডিকেটকে খুশি করে, তুষ্ট করে তার রান করতে হয়, কাজে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, কিংবা তার দলের লোকেরা এই যে হুন্ডি করে আপনার বাইরে টাকাগুলো রেখে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কাজে বৈদেশিক মুদ্রা ঢুকতেছে না। কিন্তু আমার তো বাইরে থেকে প্রোডাক্ট তো আমার ইম্পোর্ট আপনার আমার কেনা লাগতেছে, আমার আমদানি করা লাগতেছে, তাহলে আমি সামনে যে পণ্য আনবো সেই ডলার কিন্তু নাই, যার ফলে কিন্তু সামনে একটা বড় ধরনের আপনার সংকট, অনেকে বলে সেটা দুর্ভিক্ষ হতে পারে। এটা একটা সাইড গেল। দেশের মধ্যে আমাদের আর্থিক আপনার প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে দেখবেন যে এখন ব্যাংকের ছাতার মতো সরকারি দলের বিবেচনায় ব্যাংক দেওয়া হয়েছিল, যেটা আমেরিকার আমলে অর্থমন্ত্রী ছিল শামিস কিবরিয়া সাহেব কিংবা বিএনপির আমলে সাইফুর রহমান সাহেব ছিল, তাদের আমলে কয়টা ব্যাংক ছিল এবং তাদের আমলে কি রকমের ঋণ খেলাপি ছিল। আজকের চিত্র দেখেন, বাংলাদেশের এখন প্রায় আপনার 5.5 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এবং এই ব্যাংকের এই মানি ফ্লো না থাকার ফলে বা ব্যাংকগুলো থেকে এইভাবে আপনার একটা লোন কিংবা ডাকাতি বলেন আপনার এই টাকা এভাবে নেওয়ার ফলে মানুষের ব্যাংকের প্রতি একটা আস্থাহীনতা তৈরি হয়েছে।
আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই থমকে দাঁড়াচ্ছে। তো এই অবস্থায় যদি আপনার ঘুরে দাঁড়াতে হয়, তাহলে হচ্ছে অর্থনৈতিক বা ব্যাংকিং খাতের সুশাসন যেটা বলে, গুড গভর্নেন্স যেটা বলে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং এই ব্যাংক লুট এবং ডাকাতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঋণ খেলাপিদের ঘাড়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনার এই ঋণ আদায় করতে হবে। সরকার সেটা করতে পারবে না। তারপরে এই বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমার এই আন্ডার ভয়েস এবং ওভার ভয়েস এটা খুব শক্তভাবে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, এবং কারা টাকা পাচার করেছে সেটা আমাদের একটা আপনার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল একটা ইউনিট আছে, আপনার তাদেরকে আপনার এই যে খোঁজ খবর নিতে হবে, কারা টাকা পাচার করেছে সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, এবং জিএফআই মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সহযোগিতা নিতে হবে, এবং এই হুন্ডি এটা বন্ধ করতে হবে। এগুলো সরকার কিন্তু পারবে না, কারণ টাকা পাচার করছে সরকারের লোকেরা। যেমন ধরেন আমাদের এই কিছুদিন আগে দুটো চাঞ্চল্যকর ঘটনা আসলো, যে আপনার কয়েক হাজার কোটি টাকার মালিক এবং সারা বাংলাদেশের সম্পদের পাহাড় গড়েছেন সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ। এখন বেনজির আহমেদের বিরুদ্ধে কি সরকার ব্যবস্থা নিতে পারবে? কারণ এরকম আরো অনেক বেনজির কিন্তু প্রশাসনে রয়েছে। তো এই সরকার ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারী এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারবে না। তবে এটা যদি নতুন কোন গভর্নমেন্ট হয়, তারা এই খাতটাকে আপনার হাত দিয়ে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি নতুন সরকার ছাড়া এই সরকার এই অর্থনৈতিক গতি আনতে পারবে না। বেশ কয়েক মাস আগে আপনি প্রায় মিডিয়ার সামনে বা বিভিন্ন অন এয়ারে রেজা কিবরিয়া সাহেবকে খুব ভালো সম্বোধন করেছেন। রেজা কিবরিয়া সাহেবও আপনার খুব ভালো সমর্থন করেছেন। ওই জায়গা থেকে আসলে নিজের দল নিয়ে ক্রন্দল, আপনি বলছেন তিনি আসলে ভালো না, তিনি বলছেন আপনি আসলে ভালো না। আলটিমেটলি আসলে এই সমস্যাটাই দুইজনের দুই ধরনের স্টেটমেন্টের কারণে সাধারণ জনগণের ভরসা কি আদৌ গণ অধিকার পরিষদ আপনারা যতক্ষণ এক্সপেক্ট করেন ওই রকম পর্যন্ত কি আসলে অর্জন করতে পেরেছে কিনা? যে আমরা মনে করি যে আমরা একটা ফরমেশন এবং লার্নিং স্টেজে, ফরমেশন মানে তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। মানে বলছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত দলগুলো যদি ধরেন আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাতের মতো আমরা অতটা শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হইনি, সুসংগঠিত ভাবে অর্গানাইজ হইনি, আমরা হচ্ছি, এবং আমরা পরিস্থিতির আলোকে বা পরিস্থিতিতে আমরা শিখছি, অভিজ্ঞতা অর্জন করছি। সেখানে আমাদের রাজনৈতিক এই পথ চলায় একটু ছন্দপতন ঘটেছিল, যে আমাদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া সাহেবের অপসারণটা। তিনি নিঃসন্দেহে একজন উচ্চ শিক্ষিত মানুষ। আমরা একটা নতুন দল করেছি যেখানে বিভিন্ন মত পথের মানুষ এক জায়গায় এসে কাজ করতেছিল। তো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং এই দেশের আম জনতার কেন্দ্রিক চিন্তা ভাবনার ক্ষেত্রে তার ঘাটতি রয়েছে, জনগণের সাথে মেশার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কারণ তিনি একটা প্রতিষ্ঠিত ফ্যামিলি এবং একটা প্রতিষ্ঠিত ক্লাস থেকে এসেছেন, কাজেই তার মধ্যে ওইরকম একটা এলিট আসলে প্রভাব রয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি করতে হলে আম জনতার কেন্দ্রিক রাজনীতি করতে, মানুষের কাছে ছুটে যেতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, পানির মধ্যে নামতে হবে, এবং আপনার বলা চলে রাস্তায় দাঁড়াতে হবে, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, অফিস আদালত সব জায়গায় আপনার কাজ করতে হবে। সেই জায়গা থেকে আমরা আপনার হয়তো তার সাথে আমাদের পথ চলাটায় একটু ছন্দপতন হয়েছে, আমরা সেটা ইতিমধ্যেই ওভারকাম করেছি। সেই জায়গা থেকে আমরা মনে করি না যে আমাদের প্রতি জনগণের আস্থার একটা সংকট তৈরি হয়েছে, বা আমাদের মানে যে প্রবলেমটা হয়েছিল সেটুকু আমরা রিকভার করে ফেলেছি। গভর্নমেন্টের মানে রানিং গভর্নমেন্টের এগেইনস্টে যারা কথা বলবে বা স্ট্যান্ড করবে তারাই আপনাদের বন্ধু হবে, নাকি আপনাদের কোনো মানে গঠনতন্ত্রের সাথে মিল থাকবে এমন কেউ আপনাদের বন্ধু হবে? আনসারটা যদি আমি একদম এক শব্দে আমি জানতে চাই তাহলে আসলে কি বলবেন? রাজনীতিতে আমরা মনে করি আমাদের কেউ শত্রু না। যারা রাজনীতি করছে, যারাই বাংলাদেশের আপনার আইন নিয়ম অনুযায়ী রাজনীতি করছে, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে, দেশে একটা গণতন্ত্র, সুশাসন, সুন্দর পরিবেশ নিশ্চিত করতেছে, তারাই আমাদের বন্ধু। এখন আওয়ামী লীগের সমালোচনা করছি, আওয়ামী লীগকে সরকার থেকে নামানোর জন্য আন্দোলন করছি, তার মানে আওয়ামী লীগ আমার শত্রু না। কিংবা কোন কোন ক্ষেত্রে আমরা বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলন করছি, আবার বিএনপিরও উইকনেসের আমরা সমালোচনা করছি, কারণ বিএনপি পাওয়ারে ছিল, 3 টাইমস বিএনপি পাওয়ারে ছিল, আওয়ামী লীগ আপনার 4 টাইমস তারা পাওয়ারে। তো তাদের দোষ ত্রুটি আছে, আমরা কিন্তু এখন পর্যন্ত পাওয়ারে জানি, কাজে আমাদের দোষ ত্রুটি সেইভাবে ওইভাবে এখন পর্যন্ত ধরা পড়ে। বিএনপির সমালোচনাগুলো কেন আসলে নুর হক নূর আপনার থেকে আসলে ওই রকম করে আমরা মিডিয়াতে দেখতে পাই না, কেন? এর মধ্যে কারণটা এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এখন বিশেষ করে
দুইটা লড়াইয়ে আন্দোলন সংগ্রামে দুইটা পক্ষ হয়ে গেছে। একটা পক্ষ হচ্ছে অত্যাচারী আর একটা পক্ষ হচ্ছে অত্যাচারিত। মানে আমরা যারা বিরোধী দল করি তারা কিন্তু সরকারের দমন পীড়ন মামলা হামলার দ্বারা অত্যাচারিত। তো কাজে এই যে যারা অত্যাচারী মজলুম জনগণ, তাদের মধ্যে কিন্তু পারস্পরিক একটা সিম্পাথি এবং সহানুভূতি আছে যে একজনে হামলার শিকার হলে তাকে আরেকজনে দেখতে যায়, একজনকে জেল দিলে আরেকজনের সেটার প্রতিবাদ জানায়, কারণ মনে করি যে আজকেও জেলে গেছে কালকে আমিও জেলে যেতে পারি। যেটা আবার পাবলিকলি বলার মতো সেটা আমরা আবার পাবলিকলি বলি, যে বিএনপিও ক্ষমতায় থাকতে কিছু ভুল করেছে সেটা আমরা পাবলিকলি বলি। যেহেতু আমরা একত্রে আন্দোলন করছি সেই দিক থেকে হয়তো বিএনপি জামাতকে বর্ণানো বিরোধীদের সমালোচনাটা আমরা ওই অর্থে করছি না। বর্তমান সমাজে সরকারি চাকরির ব্যাপারে যে কোঠার বয়স সীমা নিয়ে যে একটা আসলে আপনি জানেন আসলে ব্যাপক লেভেলের আসলে বাংলাদেশে ফুসে উঠেছে, ওই জায়গা থেকে যেহেতু আপনি কোঠা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কি মনে করছেন সমাজ? ইতিমধ্যেই সারা বাংলাদেশের ছাত্ররা 2018 সালের মতো আবার কিন্তু একটা শক্ত আন্দোলন আপনার নেমে পড়েছে, এবং এই কোটার পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্র সমাজের একটা অংশ দীর্ঘদিন ধরে আপনার চাকরিতে প্রবেশের বয়স 35 করা নিয়ে আন্দোলন করছে। পৃথিবীর অনেক দেশে কিন্তু সরকারি চাকরিতে বা কোনো চাকরিতে বয়সের সীমা নেই, আবার অনেক দেশে আছে সেটা আপনার 40, 45, 50 পর্যন্ত। আমাদের প্রধানমন্ত্রীর কথা যদি ধরেন, 69 বয়সে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাতে পারেন, 35 বছরের ছেলেরা কেন বিসিএস দিতে পারবে না বলেন? এটা মানে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দিকে কিংবা প্রধানমন্ত্রীর মন্ত্রী সবার দিকে তাকালেও তো আপনার দেখানো যায় যে 60-এর ঊর্ধ্বে 70-এর ঊর্ধ্বে লোকেরা মন্ত্রী, সচিব, আমরা এবং রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি, তারা রাজনৈতিক দল চালাচ্ছে, দেশ চালাচ্ছে। তো 35 বছরের ছেলেমেয়েরা কেন সরকারি চাকরিতে সুযোগ পাবে না? তো আমি মনে করি চাকরির বয়স বৃদ্ধি এটা অত্যন্ত যৌক্তিক এবং এই দাবি সরকারের মেনে নেওয়া উচিত। আর কোটার বিষয়ে এটা ছাত্রদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা সফলতা এসেছে এবং সরকারই সেই দাবি মেনে নিয়েছিল ছাত্রদের। আবার সরকার যদি সেই দাবি পুনর্বহাল করতে চায় তাহলে কিন্তু এটা ছাত্রদের সাথে একটা প্রতারণা করা হবে। আর এই কোটা নিয়ে 18 সালে যে ধরনের তীব্র আন্দোলন হয়েছিল, সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলন করেছিল, সরকার যদি এই কোটা পুনর্বহাল করে আমার বিশ্বাস 18 সালের চেয়েও তীব্র গতিতে আন্দোলন তৈরি হবে। এবং এই আন্দোলন কোন দিকে যায় সেটা বলা যায় না। এবং আমরা একটা কথা বলতে পারি, 18 সালে আমরা সে সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। আমরা যখন হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, আমাদের কোনো অভিভাবক ছিল না যারা আমাদের হামলার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে। যদিও কিছু প্রতিবাদ হয়েছিল, কিছু শিক্ষকরা কিংবা কিছু সংগঠন বিচ্ছিন্নভাবে করেছিল। এখন আমরা যারা সাবেক নেতৃবৃন্দ তাদের অনেকের কিন্তু ছাত্রত্ব নাই, তারা অনেকে চাকরিতে ঢুকে গেছে, কেউ ব্যবসা করছে, আবার কেউ আমরা রাজনৈতিক দল গঠন করেছি। কাজে এখনকার যে জুনিয়র বা শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের কিন্তু অভিভাবক হিসেবে এবং সাবেক সংগঠক হিসেবে কোটা সংস্কার আন্দোলনের আমরা কিন্তু আছি। কাজে আমরা সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ছাত্রদের আন্দোলনের ফলে যে দাবি আপনারা মেনে নিয়েছিলেন সেখান থেকে যদি আপনারা সরে আসেন সেটা আপনাদের বিপদের কারণ হবে। এবং এইবার আন্দোলন শুধু শিক্ষা প্রতিষ্ঠানে না, জাতীয়ভাবে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু এই কোটা সংস্কারের দাবিতে প্রয়োজনে আমরা এই ছাত্রদের পক্ষে আমরা রাজপথে নামবো, ছাত্ররা ক্যাম্পাসে, আমরা জাতীয় পর্যায় থেকে আন্দোলন করব। দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন এবং দেখছিলেন দ্য নিউ ন্যাশন প্রেজেন্টস ফেস টু ফেস, আমাদের সঙ্গে ছিলেন নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ। পরবর্তী এপিসোড দেখার জন্য সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।